মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের একজনের মৃত্যু, 8 জনের অবস্থা আশঙ্কাজনক। মারা গেলেন ফেনীর পেট্রোল বোমা হামলায় দগ্ধ মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম সিটি নির্বাচনে বেড়েছে ভোটার ও কেন্দ্রের সংখ্যা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে চলছে নানা প্রস্তুতি, কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। চাহিদার কারণে বেড়েছে বোতলজাত পানির দাম, বাজারজাতকরণ প্রক্রিয়াকে দায়ী করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। ওয়াসার পানি ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ। ঢাকা বরিশাল নৌপথে আবারও নাব্য সংকট, লঞ্চ চালকরা নৌযান চলাচলের ঝুঁকির কথা বললেও মানতে নারাজ বিআইডব্লিউটিএ। এবং স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশের পথে টাইগাররা, আজ বিমানবন্দরে মাশরাফির দলকে অভ্যর্থনা জানাবে বিসিবি। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। পেট্রোল বোমা সহিংসতা কেড়ে নিল আরও দুটি তাজা প্রাণ, এদের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও রয়েছেন। গতরাতে মাগুরার মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের একজন ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান। এ ঘটনায় দগ্ধ অপর 8 শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে চিকিৎসাধীন অবস্থায় একই দিনে মারা যান ফেনীতে দগ্ধ ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। পেট্রোল বোমা সহিংসতায় প্রাণ হারালেন আরো 2 জন। একজন ফেনীর ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, অপরজন মাগুরার রওশন বিশ্বাস। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত 8টার দিকে যশোর মাগুরা মহাসড়কের মঘিরঢাল এলাকায় মাগুরাগামী একটি বালুর ট্রাকে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে গেলে 9 শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দগ্ধদেরকে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে পথেই মারা যান রওশন বিশ্বাস নামে এক শ্রমিক। দগ্ধদের মধ্যে রয়েছেন রওশনের আরো 3 স্বজন। ট্রাকে কাজ করতে গেছিল, বালি বোঝায়, বালির ট্রাকে কাজ করে যশোর রোডের ওইদিকে গেছিল। এক জায়গায় বালি আনলোড করে আসার সময় মাগুরার দিকে আসতেছিল, তখন এটা পেট্রোল বোমাটা মারে। চিকিৎসাধীন 8 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মাগুরা থেকে আগত এ পর্যন্ত 9 জন পেশেন্ট পেয়েছি। একজন আসছে, উনি ব্রড ডেথ, একদম অ্যাম্বুলেন্সে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি যে 8 জন, 99.9% হচ্ছে এদের মৃত্যুর ঝুঁকি রয়েছে। খুব কম পেশেন্ট আমরা পেয়েছি যে 50% বা 55, ম্যাক্সিমাম 55 যে সার্ভাইভ করেছে। এদিকে প্রায় 2 দিন যন্ত্রণায় ভুগে মারা গেছেন ফেনীর মাতুভুয়ায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। শনিবার রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুরের পর আসার পরই সন্ধ্যার দিকেও ভালো ছিল। তারপরে আমার লোকজন এসে দেখা করছে, ম্যাক্সিমাম বার্নটা হচ্ছে আপনার গলার দিকে, যার কারণে আমাদের মেইনলি বলা হয়েছে সমস্যাটা গলাতে হওয়ার কারণেই মৃত্যুটা হয় আর কি। মুক্তিযুদ্ধে ছিলেন উনি, স্পেসিফিক আমি আসলে বলতে পারতেছি না উনি কোন অঞ্চলে করছেন। গত শুক্রবার সকালে ফেনী নোয়াখালী মহাসড়কের মাতুভুয়া ব্রিজ এলাকায় নোয়াখালীগামী মাছ বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে মারাত্মকভাবে দগ্ধ হন ট্রাক চালক ইউসুফ ও হেলপার রবিউল সহ আরো 5 জন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার এবং ভোটকেন্দ্র দুটির সংখ্যায় বেড়েছে। তাই সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন যেমন প্রস্তুতি নিতে শুরু করেছে, তেমনি ভোটারদের কেন্দ্রে আসা থেকে শুরু করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মপদ্ধতির ছক সাজানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। আর বিশিষ্ট নাগরিকেরা বলছেন, নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব বন্ধ করে ভোটকেন্দ্রে নিরাপদে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। গত 18 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিসে বেড়েছে তোড়জোড়। প্রায় 60 বর্গ মাইলের এই নগরীতে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে 1,25,000 ভোটার বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 18,13,449 জন। আর এই কারণেই বাড়ছে ভোট কেন্দ্রের সংখ্যাও। গত যে নির্বাচনটি হয়েছে সেখানে 673টি ভোট কেন্দ্র ছিল। ওই 673টি কেন্দ্র সরজমিনে পরিদর্শন করে বাড়তি ভোট কক্ষ করে বাড়তি ভোটারদের ভোট নেওয়া যায় কিনা
যদি তা সম্ভব না হয় সরজমিন পরিদর্শন করে হয়তো আমাদের সেই ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে। এদিকে স্থানীয় ওই নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। নির্বাচনে বাড়তি ভোটার সংখ্যা এবং ভোট কেন্দ্র সামাল দিতে অতিরিক্ত ফোর্স চাওয়া হবে বলে জানান সিএমপির কমিশনার। সিএমপির পক্ষ থেকে যে ফোর্সের সংখ্যা আছে, এই ফোর্স দিয়ে এই নির্বাচন এককভাবে করা সম্ভব না, আমাদের বাইরে থেকে ফোর্স আনতে হবে। যেহেতু একটা জাতীয় নির্বাচনের মতোই একটা সিটি কর্পোরেশন নির্বাচনটি, এটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য আমি ফোর্সের ডিমান্ড দিলে পুলিশ হেডকোয়ার্টার এবং অন্যান্য সংস্থা থেকে আমি ফোর্স পাবো। তবে বিশিষ্ট নাগরিকরা বলছেন নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব বন্ধ করে ভোট কেন্দ্রে নিরাপদে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিরাপদ নিশ্চিতকরণ করতে হবে, ভোটাররা যেন যেতে পারে, ভোট দিতে পারে। কোন রকমের পেশি শক্তি, কোন রকমের দুর্নীতিবাজ বা কালো টাকার মালিক মানে নির্বাচনটাকে যেন অন্যভাবে করতে না পারে, ওই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে মোট ভোটার ছিল 16,88,668 জন, আর কেন্দ্র ছিল 673টি। এর মধ্যে শুধুমাত্র 21 নম্বর জামাল খান ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর মিরপুরের সেকশন 12 কালশী, চাকুলি ও বেগুনবাড়ি টেক নিয়ে গঠিত উত্তরের 2 নম্বর ওয়ার্ড। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় গত কয়েক বছরের তালিকায় জমেছে অনেক সমস্যা। সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণার পর থেকেই এলাকার মানুষ তাই আশায় বুক বাঁধছেন। আর সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা বলছেন সুযোগ পেলে প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। শাফিন জাহিদের রিপোর্ট। মিরপুর 2 নম্বর ওয়ার্ডের সিরামিক রোডের 1 নম্বর থেকে 6 নম্বর রাস্তার মাঝখান দিয়ে 30 ফুট প্রশস্ত রাস্তা থাকার কথা ছিল এখানে, কিন্তু 4 নম্বর রোডের এই জায়গা থেকে হারিয়ে গেছে রাস্তার ঠিকানা। রাস্তার মাঝখানে গড়ে উঠেছে বসতবাড়ি। সরকারের শরিক জোটের এক স্থানীয় নেতা রাস্তা দখল করে গড়ে তুলেছেন এসব বস্তি, যার জন্য শুষ্ক মৌসুমেও ড্রেনের পানি উঠেছে রাস্তায়। এই দিক দিয়ে ড্রেন হবে, রাস্তা হবে, আপনারা এটা আমাদের সুযোগ সুবিধা করে দেন। আমাদের এমনই লোক দিতে হবে, এমনই লোক আনতে হবে যাতে আমরা সমাজের কাজ করে বিভিন্ন সমস্যা আমাদের সমাধান দিতে হবে। শুধু ড্রেনেজ ব্যবস্থাই নয়, ভাঙা রাস্তা, তার উপর ময়লা আবর্জনা, সোয়ারেজ লাইন আর মশার উপদ্রব সহ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বসবাস করছেন এ ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ থাকলেও জনপ্রতিনিধি না থাকায় কোথায় যাবেন জানেন না তারা। মেয়র যদি থাকে তা আমাদের এই এলাকার জনগণের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। প্রায় 13 বছর ধরে নির্বাচন হয় না, সিটি নির্বাচনটা হওয়া দরকার। এদিকে তফসিল ঘোষণা না হওয়ায় নির্বাচনী প্রচারণায় দাঁড়ে দাঁড়ে না যেতে পারলেও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা। সুযোগ পেলে প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সব সুবিধা দেওয়ার আশ্বাস তাদের। পত্র এলাকার জনগণ যদি মনে করে এই এলাকার কাউন্সিলর আমাকে বানাবে, আমি সর্বপ্রথম ড্রেনেজের ব্যবস্থা করব। এইরকম আরো অনেক সমস্যা আছে, কোনো জায়গায় না যেতে হয় তাদের জন্য এই আমার অফিস যে দরজা খোলা থাকবে সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। ইয়াং ছেলেরা যে এই জায়গায় মাদকাসক্ত জড়িত, এটা এলাকাবাসীর নিয়ে প্রশাসনের সহায়তা আমরা এটা দমন করব। জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন খুব একটা উৎসব মুখর না হলেও সিটি কর্পোরেশন নিয়ে উত্তেজনা রয়েছে ভোটারদের মধ্যে। এ নির্বাচনের মধ্যে দিয়ে যোগ্য জনপ্রতিনিধি উঠে আসার প্রত্যাশা এলাকাবাসী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে নরসিংদীর ঐতিহ্যবাহী হাতে টানা তাঁত শিল্প। জায়গা দখল করে নিচ্ছে বিদ্যুৎ চালিত তাঁত। এবং ক্রিকেট ব্যাট তৈরি করেই স্বাবলম্বী যশোর নরেন্দ্রপুরের অনেকগুলো পরিবার। দিন দিন চাহিদা বাড়ায় সম্পৃক্ত হচ্ছেন নারীরাও, সরকারি সহযোগিতা দাবি। বাড়ছে নিরাপদ খাবার পানির চাহিদা। এক যুগের ব্যবধানে দেশের বাজারে বোতলজাত পানির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দামও। তবে এর কারণ হিসেবে বাজারজাতকরণ প্রক্রিয়াকে দায়ী করে পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে সরকার ভ্যাট ট্যাক্স কমালে কমবে বোতলজাত পানির দাম। এদিকে ওয়াসা বলছে পানির দামেই পানি সরবরাহ করছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। এভাবেই কমলাপুর রেল স্টেশনে পানি পান করছেন সাধারণ মানুষ। বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের এমন ব্যবস্থা নাগরিক জীবনে চোখে পড়লেও তা হাতে গোনা। বেশিরভাগ সময়ই কিনে পান করতে হয় খাবার পানি। 1 গ্লাস পানি 1 টাকা বা 2 টাকায়, আবার কোনো সময় উচ্চ মূল্যে কিনতে হয় বোতলজাত পানি। তবে এ ধরনের খাবার পানির মান ও দাম নিয়ে আছে ভোক্তাদের অভিযোগ। আমি এই যে এক পানির বোতল কিনেছি কিন্তু এই আমি সবার নাই। মনে হচ্ছে যে এটা পিওর পানি,
এটা এই জন্য আমরা কিনে খাই। প্রাইসটা অবশ্যই হাই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অবশ্যই প্রাইস একটু টু মাচ। 2 দশক আগে বাংলাদেশের যাত্রা শুরু বোতলজাত পানির ব্যবসার। বর্তমানে এই ব্যবসায় 15% বেশি প্রবৃদ্ধি বলে দেয় দ্রুত বাড়ছে এ ব্যবসার পরিসর। পানির উচ্চ মূল্যের কারণ হিসেবে পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দায়ী করছেন বাজারজাতকরণ প্রক্রিয়াকে। পানির মেন খরচটা হলো প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন, প্রমোশন, এই তিনটাই বেশি খরচ। আমাদের এই বোতলে যে পানিটা আছে আধা লিটার, হয়তো পানির দাম হয়তো 1 টাকা, 2 বছর আগে 10 টাকা বিক্রি হতো হাফ লিটার পানি। তবে তারা বলছেন বোতলজাত পানির উপর থেকে ভ্যাট ট্যাক্স কমানোর পাশাপাশি বাজারে অনুমোদন নেই এমন প্রতিষ্ঠানগুলোর পানি সরবরাহ বন্ধ করতে পারলে অনেকটাই কমে যাবে পানির দাম। এখানে একটা ব্যান্ড রোল লাগানো আছে, গভর্নমেন্টের কাছ থেকে এই ফিল্মটা আনতে হচ্ছে 1 টাকা দিয়ে কিনে, এর জন্য কিন্তু কস্টটা বাড়ে। এবং শুধু তাই নয়, এই ব্যান্ড রোলটা লাগাইতে গেলে আমাকে একটা মেশিন ইম্পোর্ট করতে হচ্ছে। এই ট্যাক্সগুলো যদি কমে যায় তাহলে কিন্তু এটার দামটা কমে যাবে। এদিকে ঢাকা ওয়াসা বলছে নাগরিক সেবা নিশ্চিতে পানির দামেই পানি সরবরাহ করছেন তারা। তবে পানির ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শও রয়েছে ওয়াসা কর্তৃপক্ষের। যেই পানিটা 20,000 টাকা দিয়ে বোতলে কেনেন, ওই পানিটাই ওই পরিমাণ পানি কেনেন 7.5 টাকা 8 টাকা দিয়ে, ফুটিয়ে নিলে 10 মিনিট আপনি খেতে পারবেন। আর নিরাপদ খাবার পানির মান নিয়ন্ত্রণে বিএসটিআই সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আরো সক্রিয় হওয়ার দাবি ভোক্তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবারে বিশ্বকাপ ক্রিকেটের খবর। স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশের পথে টাইগাররা। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মাশরাফি সাকিবরা। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ দল। গেল 24 জানুয়ারি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে মাশরাফি বাহিনী। আসরে মোট 6টি ম্যাচ খেলে 3টিতে জয় ও 3টিতে হারের স্বাদ পায় সাকিব মুশফিকরা। এবারের আসরে ইংল্যান্ডকে হারিয়ে পরপর 2 বার বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের বধ করার নতুন রেকর্ড গড়ে টাইগাররা। বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত কোনো সেঞ্চুরি ইনিংস না থাকার আক্ষেপও মুছে যায় এই বিশ্বকাপে। মাহমুদুল্লাহ রিয়াদ টানা 2টি ম্যাচে সেঞ্চুরি করে গড়েন অনন্য এক রেকর্ড। এছাড়া এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের ইনিংসও গড়ে বাংলাদেশ। অসংখ্য প্রাপ্তির এই বিশ্বকাপ শেষে আজ সন্ধ্যায় টাইগারদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছানোর পর তাদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হবে বিসিবির পক্ষ থেকে। এবারে বিশ্বকাপের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। দুর্দান্ত পারফরমেন্স দিয়েই আসরের সেরা 4টি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। 24 মার্চ প্রথম সেমিফাইনালে অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আর 26 মার্চ দ্বিতীয় সেমিফাইনালে সিডনিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দলগুলোর সেমিফাইনালে উঠে আসার গল্পই থাকছে এবারের প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকা নিজেদের চোকার্স উপাধি মুছে ফেলতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে স্বপ্নের শিরোপার দিকে। গ্রুপ পর্বে জিম্বাবুয়েকে 62 রানে হারিয়ে প্রোটিয়াদের স্বপ্নযাত্রা শুরু। এরপর ভারতের কাছে তাদের ধরাশায়ী হতে হয়েছে 130 রানের বিশাল ব্যবধানে। এর পরের ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 257 রানে, আয়ারল্যান্ডের বিপক্ষে 201 রানে জয় পেলেও বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে হারতে হয়েছে 29 রানে। শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে 146 রানে জয়ের পর কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে 9 উইকেটে গুড়িয়ে দিয়েই সেমির টিকিট নিশ্চিত করেছে তারা। এদিকে নিউজিল্যান্ড প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে 98 রানে হারিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেন। এরপর অপ্রতিরোধ্য কিউইরা 3 উইকেটে স্কটল্যান্ডকে, 8 উইকেটে ইংল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে 1 উইকেটে, আফগানিস্তানকে 6 উইকেটে এবং বাংলাদেশকে 3 উইকেটে হারিয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে 143 রানে হারিয়েই সেমিতে ওঠে ম্যাককালামের দল। 24 মার্চ প্রথম সেমিফাইনালে অকল্যান্ডে স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এবারের বিশ্বকাপ মিশনে যেন বৃহস্পতি তুঙ্গে রয়েছে ভারতীয়দের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 76 রানে হারানোর পর প্রোটিয়াদের 130 রানে, আরব আমিরাতকে 9 উইকেটে, ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে, আয়ারল্যান্ডকে 8 উইকেটে ও জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়েছে তারা। আর কোয়ার্টার ফাইনালে ধোনির দল বাংলাদেশকে হারায় 109 রানে। অন্যদিকে অস্ট্রেলিয়াও নিজেদের মাটিতে রয়েছে দুরন্ত ফর্মে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 111 রানে গুড়িয়ে দিয়ে এবারে বিশ্বকাপে যাত্রা শুরুর পর বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। পরের ম্যাচে অবশ্য কিউইদের কাছে 1 উইকেটে হারের স্বাদ পেতে হয়েছে তাদের। তবে আফগানিস্তানকে রেকর্ড 275 রানে, শ্রীলঙ্কাকে 64 রানে ও স্কটল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ক্যাঙ্গারুরা, যেখানে পাকিস্তানকে পাত্তা না দিয়ে 6 উইকেটে হারিয়ে সেমিতে ওঠে অজিরা। 26 মার্চ সিডনিতে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে মাইকেল ক্লার্কের দল। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। আবারও সিটি নির্বাচন প্রসঙ্গ। শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে সিটি নির্বাচনের সব বিলবোর্ড ব্যানার নামিয়ে ফেলার সময়সীমা। এর মধ্যে প্রধান সড়কগুলো থেকে বেশিরভাগ পোস্টার বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা বলছেন সময় কম হওয়ায় সব জায়গা থেকে ব্যানার বিলবোর্ড অপসারণ করা সম্ভব হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী ইসলাম।
গত কয়েকদিনের নির্বাচনী প্রচারণার বিলবোর্ডের শহর রাজধানীর চিত্র অনেকটাই পাল্টে গেছে শনিবার সকাল থেকে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রায় সব বিলবোর্ডই খুলে ফেলা হয়েছে। তবে পাড়া মহল্লা কিংবা অলিতে গলিতে এখনো রয়ে গেছে নির্বাচনী প্রচারণার রঙিন পোস্টার। সম্ভাব্য প্রার্থীরা বলছেন, প্রচারণা সামগ্রী অপসারণের জন্য নির্বাচন কমিশন যে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল তা প্রয়োজনের তুলনায় অল্প, আর এ কারণেই সব ধরনের প্রচার সামগ্রী পুরোপুরি নামিয়ে ফেলা সম্ভব হয়নি। বিলবোর্ড সেগুলো তো আমরা অলরেডি নামিয়ে ফেলছি, আর পোস্টারের যে ব্যাপারগুলো আছে তো এত অল্প সময়ের মধ্যে যেহেতু ডিক্লেয়ার করেছে নির্বাচন, তো এটা খোলা বেড়ে ডিফিকাল্ট। তারপর আমরা চেষ্টা করতেছি খোলার জন্য। অনেক পোস্টার তো সাধারণ লোকেরা করেছে, কর্মীরা করেছে, যারা আমার সমর্থক রয়েছে তারাও করেছে। তা আমি চেষ্টা করছি, আমি প্রতিদিনই রাত্রে লোক নামিয়ে ফেলেছি, তারা এটা তোলার চেষ্টা করতেছে। নির্বাচনী প্রচারণার সব বিলবোর্ড, ব্যানার, পোস্টার 48 ঘন্টার মধ্যে নামিয়ে ফেলার সময়সীমা শেষ হয় শুক্রবার রাত 12টায়। এই বেঁধে দেওয়া সময়সীমার পরও যেসব প্রার্থীর পোস্টার এখনো বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে, সেসব প্রার্থীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে কমিশন। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিনের সমর্থকেরা। গতকাল সন্ধ্যায় নগরীর চশমা হিল এলাকায় মহিউদ্দিনের নিজ বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী সমর্থকেরা। এ সময় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা প্রত্যাহার করতে মহিউদ্দিনের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি সাবেক মেয়রকে আরও একবার সুযোগ দিতে দলের প্রধান শেখ হাসিনার প্রতি অনুরোধ জানানো হয়। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার মেয়র পদে আজম ও নাসির উদ্দিনকে সমর্থন দেয় আওয়ামী লীগ। আমরা মনে করি উনি একজন যোগ্য রাজনীতিবিদ এবং এই চট্টগ্রামের উন্নয়নের জন্য এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিকল্প নেই। প্রত্যেকের মুখে একটাই কথা, তারা গতবার যে ভুল করছে সেই ভুলটা তারা এবার আর করবে না। আমার শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কথা বলেছি, উনি বলেছেন আমি অবসর নেওয়ার জন্য নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই কিছু লোক ক্ষিপ্ত হবে, হয়ে আল্লাহ করেছিল। আমি তাদেরকে বলেছি হয়ে আল্লাহ করে লাভ হবে না, দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। জাতীয় পার্টি ক্ষমতা এলে প্রাদেশিক সরকার গঠন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। গতকাল বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রচলিত নির্বাচনী পদ্ধতি নিয়ে সংশয় প্রকাশ করে এরশাদ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের পদ্ধতি পরিবর্তনেরও আহ্বান জানান। দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, মনে প্রাণে চাচ্ছে, দোয়া করছে মানুষ পরিবর্তন আসুক। আমরা করতে চাই প্রাদেশিক সরকার, ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসি প্রাদেশিক সরকার করব, জনগণের কাছে ক্ষমতা বিলিয়ে দেব। আজ পর্যন্ত বাংলাদেশ যত নির্বাচন হয়েছে কেউ বলেন এই সুষ্ঠু হয়েছে। এই জন্য নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। যদি করা যায় তো সুষ্ঠু নির্বাচন হবে। আগামীতে নির্বাচন হবে আমাদের এই সিটি কর্পোরেশনে, সেখানে মানুষের মনে সন্দেহ আছে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা হরতালের কারণে স্থগিত থাকা 8 ও 10 মার্চের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সূচি অনুযায়ী স্থগিত হওয়া গত 8 মার্চের এসএসসি ও দাখিল পরীক্ষা হবে আগামী 27 মার্চ শুক্রবার সকাল 9টায়, আর 10 মার্চের পরীক্ষা হবে 28 মার্চ শনিবার সকাল 10টায়। 11 মার্চের পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। সঙ্গীত বেসিক ট্রেড সহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 29 মার্চ থেকে 2 এপ্রিলের মধ্যে সম্পন্ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আবারও নাব্য সংকট দেখা দিয়েছে ঢাকা বরিশাল নৌপথে। পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর। লঞ্চের চালক ও মালিকরা বলছেন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযানগুলো। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দাবি অভিযোগ সঠিক নয়। আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথের দৈর্ঘ্য 175 কিলোমিটার। এ রুটের লঞ্চগুলো চলাচলকালে প্রতিনিয়ত বাধার মুখোমুখি হচ্ছে। মাঝরাতে বিশাল লঞ্চগুলো ডুবোচরের কারণে প্রচণ্ড ঝাঁকুনিতে আটকে যাচ্ছে নদীর বিভিন্ন স্থানে। ঢাকা বরিশাল নৌপথের 5 থেকে 6টি স্থানে এই অবস্থা বলে জানালেন লঞ্চের চালকরা। যাত্রীবাহী জাহাজ চলাচল করতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলতে হয়। জায়গাগুলো যেমন মেঘনা নদীতে মেয়ারচর এবং মাঝেরচর এলাকা,
এবং আরিয়ালখার মুখে এবং লঞ্চঘাট এলাকায় কীর্তনখোলা নদীতে এই পয়েন্টে পানি কম। এই ডুবাচরগুলো অতি দ্রুত ড্রেজিং না করলে তাহলে নৌযান পরিচালনায় অনেক বিঘ্ন সৃষ্টি হবে এবং সম্পদ এবং জীবনহানির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঝুঁকি নিয়েই যাত্রীবাহী নৌযান চালাতে হচ্ছে বলে জানান লঞ্চ মালিকরা। ঢাকা এবং বরিশাল নৌপথটি সবসময় সচল রাখার জন্য ড্রেজিং করে এই নদীপথটা সচল রাখা দরকার, না হলে যে কোনো সময় যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তবে অভিযোগটি ঢালাও এবং সঠিক নয় বলে দাবি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। নদীর প্রশস্ততা কম থাকায় একটি লঞ্চ আরেক লঞ্চটিকে অতিক্রমের সময় নদীর পাড়ে ধাক্কা লাগে। এই ধাক্কার জন্য লঞ্চ কর্তৃপক্ষ দায়ী, বিআইডব্লিউটিএ কোনো ক্রমে এই ব্যাপারে দায়ী নয়। আর ঢাকা বরিশাল নৌপথটি বর্তমানে সচল রয়েছে। এ রুটে শুধু বরিশালের নৌযানই নয়, দক্ষিণাঞ্চলের 30 থেকে 35টি রুটের 122টি বড় ও মাঝারি যাত্রীবাহী লঞ্চ নিয়মিত যাতায়াত করে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। গাজীপুরের কাপাসে এক কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের 2 দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে স্বজনদের অভিযোগ, শারীরিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে শারীরিক নির্যাতনের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় বাধা দিতে গেলে নিহতের ফুঁফুকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে আহত স্বজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় কাপাসিয়া থানায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। নেত্রকোনায় রুবেল খান নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানায়, শুক্রবার রাতে নেত্রকোনা সরকারি কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র রুবেল খানকে পৌরসভার চাপড়া এলাকার নিজ বাসা থেকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর বাসায় ফেরেনি সে। শনিবার সকালে নেত্রকোনা কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের পাশে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আমি এসে সোশ্যাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইলের দেলদুয়ারে দুদল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে বাজারের অন্তত 9টি দোকান। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নয়াচর বাজার এলাকায় গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে রাত 8টার দিকে বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তর পাশে আমরা 4টি ঘরে আগুন নির্বাপন করেছি এবং দক্ষিণ পাশে 5টি ঘরে আগুন নির্বাপন করেছি। বাজারে জমি জমা সংক্রান্ত বিগত মামলা মোকদ্দমা আছে, এটা আমরা জানি। তো এটা দুই ইউনিয়নের চেয়ারম্যান নিয়ে সমন্বয়ের মধ্যে বৈঠক হয়েছে, মোটামুটি ফয়সলা চলছে, ফয়সলা হয়ে গেছে। আজকে ঘটনা হচ্ছে যে যা শুনলাম যে একটা মোটরসাইকেল আর জনের মানে চলন্ত অবস্থায় ধাক্কা লাগছিল। এই ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামের মধ্যে এই ধরনের সংঘর্ষ। অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরায় নারী ও শিশুসহ 40 জনকে আটক করেছে বিজিবি। গতরাতে সদর উপজেলার গাজীপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় 20 জন পুরুষ, 12 জন নারী ও 8 জন শিশুকে আটক করে বিজিবি। পরে বিজিবি তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে অভিযোগ করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে। নেপাল এবং ভুটান থেকে সাশ্রয়ী মূল্যে 6 থেকে 7 হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার কথা ভাবছে সরকার। গতকাল বিকেলে বিদ্যুৎ ভবনে 2 দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে বিদ্যুৎ খাতকে আরো গুরুত্ব দিতে হবে। পাওয়ারে আমরা যত তাড়াতাড়ি আমরা আগাতে পারবো, এনার্জি যত বেশি সাপোর্টিভ হবে, তত দ্রুত আমাদের 21 সালের মধ্যম আয়ের দেশের কাছে আমরা যেতে পারবো। আমরা আশা করছি যে 6000 থেকে 7000 মেগাওয়াট আমরা পাওয়ার নেপাল, ভুটান, ইন্ডিয়ার কাছ থেকে নিব। কস্ট অফ ফান্ড কিন্তু এখানে প্রচন্ড কম পড়ে আমাদের। এক সময় যে মাকুরের খটখট শব্দে মুখর থাকতো নরসিংদীর জনপদ, সেই হাতে টানা তাঁত এখন ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে হাতে টানা তাঁতের জায়গা দখল করে নিয়েছে পাওয়ারলুম বা বিদ্যুৎ চালিত তাঁত। সেই সঙ্গে তাঁত বোর্ডের ঋণ বিতরণে বৈষম্য, সুতার দাম বাড়া এবং পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হতে চলেছে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প।
কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় নরসিংদীর গ্রামগঞ্জে হাঁটলে পাখির কোলাহল ছাপিয়ে শোনা যেত হাতে টানা তাঁতের শব্দ, অথচ এখন কয়েক গ্রাম ঘুরে কোনো কোনো গ্রামে পাওয়া যায় হাতে টানা তাঁত। প্রথমে চরকায় নলিতে সুতা তুলেন মহিলারা, তারপর ড্রাম নামে চরকায় সুতা তোলা হয় ভীমে, সেই ভীম হাতে তুলে বোনা হয় শাড়ি, লুঙ্গি কিংবা গামছা। তবে এখন আর আগের মতো হাতে শাড়ি বোনা হয় না। তাঁতিদের অভিযোগ, বৈদ্যুতিক তাঁতের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে হস্তচালিত এই তাঁতকে। তার উপর মহাজনের সুদ দাদন আর কাপড়ের দামের চেয়ে কাঁচামালের উচ্চ মূল্য অস্তিত্ব সংকটে ফেলেছে এই শিল্পকে। সুতার দাম বাড়া, কারিগরের মজুরি দাম লাগে কিছু বেশি, মানে এই মিলে আমরা তো চালায়া ফরতে হয় না। ভাবলাম যারা আছে হেরার লগে আমরা এটা টাকর দিয়া তৈরি করে দেখছি আমরা লজ্জায় ফেলে দেয় করি না করে করি আমরা খুব খায় না। 8 টাকা গামছা বানাইলে 140 টাকা পাওয়া যায়, তখন গাড়ি কাটবে চলবো, মজুরি কম, চলে না সংসার। তাঁত শিল্পের উন্নয়নে প্রতি বছর তাঁত বোর্ডের অধীনে লাখ লাখ টাকা ঋণ সহায়তা থাকলেও প্রান্তিক পর্যায়ের তাঁতিদের হাতে এসব ঋণ সহায়তা পৌঁছায় না বলে অভিযোগ রয়েছে। তাঁত বোর্ড থেকে আমরা কোনো সহযোগিতাও পাই না, কোনো ঋণও পাই না। এখনো তাঁত শিল্প যদি সরকার করে তাঁত শিল্প চালাইবার মানুষের ইচ্ছা আছে। তাঁত বোর্ডের প্রশিক্ষণ ও ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সুতার মূল্য বৃদ্ধি ও পাওয়ারলুম শিল্পের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারাকে দায়ী করলেন তাঁত বোর্ডের কর্মকর্তা। নরসিংদী তাঁতের ম্যানচেস্টার বলা হইতো আগে, বর্তমানে নরসিংদী পাওয়ারলুমের সাথে টিকতে না পারিয়া এবং কাপড়ের বাজার মন্দা হওয়ায় এবং সুতার মূল্য বৃদ্ধি পাওয়ায় দফায় দফায় তাঁত কিছুটা বিলুপ্তি হয়েছে। তাঁত বোর্ডের হিসাব অনুযায়ী বর্তমানে জেলায় মোট তাঁতি পরিবার ৭,২৪৭ জন। মোট তাঁতের সংখ্যা ২৬,৬৯৩টি। এর মধ্যে চালু আছে ১৪,৮৪৫টি। সময় সংবাদ, নরসিংদী। ক্রিকেট ব্যাট তৈরি করেই স্বাবলম্বী হয়েছেন যশোরের নরেন্দ্রপুর গ্রামের 50টি পরিবার। দিন দিন চাহিদা বাড়ছে এখানকার তৈরি ব্যাটের, তাই দিনরাত বিশ্রামহীনভাবে কাজ করছেন কারিগররা। পাশাপাশি সংসারের আর্থিক সচ্ছলতা বাড়াতে ব্যাট তৈরিতে সম্পৃক্ত হচ্ছেন নারীরাও। তবে সরকারি সহযোগিতা পেলে এ পল্লীতেই আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করা সম্ভব বলে মনে করেন কারখানার মালিক ও ব্যবসায়ীরা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়ায় ঢুকলেই দেখা যাবে প্রতিটি বাড়ি এক একটি ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। একদিকে ব্যাট, অন্যদিকে ব্যাট তৈরির উপকরণের ছড়াছড়ি। সবার ব্যস্ততা শুধু এসব নিয়েই। কারখানাগুলোতে সকাল থেকে রাত অবধি চলে ব্যাট তৈরির কাজ। চাহিদা থাকায় এখানকার ব্যাটই ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে দেশের ক্রিকেটের মতো ভাগ্যের উন্নয়ন ঘটছে তাদেরও। এক যুগ আগে যে এলাকার বাসিন্দাদের চাল আনতে নুন ফোরানোর অবস্থা ছিল, আজ তা শুধুই অতীত। 15-16 বছর আগে সেখান থেকে আমরা ব্যাট তৈরি করে আছে প্রত্যেক দোকানে দোকানে দিয়ে আসি। 7 থেকে 8 হাত ঘুরে একটি ব্যাট তৈরি হয়। এই ব্যাট মান ভেদে তৈরি করা হয় এবং এক এক ব্যাটের এক এক রকম মূল্য নির্ধারণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে, এরা এসে ব্যাটগুলো নিয়ে যায়। এখানে মনে করেন যে প্রচুর টান ব্যাটের, এখন প্রচুর ছেলেমেয়ে খেলা করছে। আর তাছাড়া বাংলাদেশ খুব ভালো খেলছে এই সময়। এখানে আমাদের দিন রাত সারাদিন কাজ করতেছে, ব্যাট বিভিন্ন জায়গায় পাঠাতে হয়। এদিকে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে পুরুষের পাশাপাশি অবসর সময়ে নারীরাও সম্পৃক্ত হচ্ছেন ব্যাট তৈরিতে। আমরা ব্যাটের স্টিকার মারি, লেবেলিং করি, ঋণ ফিতে জড়াই। আমরা সংসারে কাজকর্ম করি, এদিকে ব্যাটের কাজ করি, ঋণ ফিতে জড়াই। তবে কারখানার মালিক ও ব্যবসায়ীদের দাবি, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এখানে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করা সম্ভব। আমরা এই ব্যাট সারা বাংলাদেশে সেল করি। সরকার যদি আমাদের দিকে খেয়াল করতো, আমরা অন্য রাষ্ট্রের থেকে কাঠ নিয়ে এসে আমরা উন্নত মানের ব্যাট, বিশ্বমানের ব্যাট তৈরি করতে পারতাম। যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম তাহলে আমাদের ব্যাটের আমরা বিশ্বমানের ব্যাট তৈরি করতে পারতাম এবং বিদেশে রপ্তানি করতে পারতাম। নরেন্দ্রপুর পল্লীর 30টি কারখানায় প্রতি মাসে 50 থেকে 60 হাজার ব্যাট তৈরি হচ্ছে। সময় সংবাদ, যশোর। মুক্তিযুদ্ধের সময় বড়দের সাথে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন অনেক কিশোর। কালের পরিক্রমায় সেসব কিশোর এখন বয়োজ্যেষ্ঠ। তবে দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো তাদের স্মৃতিতে জ্বলজ্বলে 71। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে বলেও মনে করেন তারা। 1971-এ
দেশে আদর্শিক রাজনীতি থাকলেও এখন রাজনীতি থেকে আদর্শ অনেক দূরে সরে গেছে বলেও আক্ষেপ করেন ৭১-এর ২ কিশোর মুক্তিযোদ্ধা। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজের তথ্য ও রবিউল ইসলামের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ৭১ সালে ছিলেন এসএসসি পরীক্ষার্থী। দেশের টানে সে সময় চলে যান ভারতের যুদ্ধের প্রশিক্ষণ নিতে। ফিরে এসে প্রথম যুদ্ধেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাফল্য পান তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় বসে শোনাচ্ছিলেন সেই বীরত্বের ইতিহাস। তার আর্টিলারি ছিল, তাদের হেভি অস্ত্র ছিল, ওদের অস্ত্রের ভয়ে, গুলির ভয়ে পাকিস্তানি সেটা পালাই গেছে। ৭১-এর ১০ম শ্রেণীতে উঠেছিলেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। তবে ৮ম শ্রেণী থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মায়ের গয়না আর নিজের টাকা নিয়ে ৭১-এর মার্চে তিনি পাড়ি জমান ভারতে। যুদ্ধের প্রশিক্ষণ শেষে দেশে ঢুকে টানা ৩ দিন অনেকটা না খেয়ে যুদ্ধে অংশ নেয় তাদের দল। ভিতরে রাজাকার ভরা দেখছি ফুচকে ফেচকে দেখা ওই বাড়ি চারে মুড়া গান পাউডার দিয়ে আগুন জ্বালাই দিছি। আওয়াজ হয়েছে পরে আবার ওই মাইদের চরের থেকে ভোট গান দিয়া আমাকে দরনে লেগে গেছে। তো দরনে লেগে গেছে পরে আমরা আবার গ্যানেট চার্জ করে ওই মাইদের চর দল করি। দুই মুক্তিযোদ্ধাই মনে করেন শিক্ষা, চিকিৎসা সহ অনেক ক্ষেত্রেই দেশ আজও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। যার টাকা আছে সে তো সিঙ্গাপুর গিয়ে আর চিকিৎসা করায়। প্রাইভেট স্কুল কিছু হওয়াতে দেশের মানুষ বাচ্চা গেছে, নাহলে এই প্রাইমারির বিন্দে লেখাপড়া করিয়া কোনো বাচ্চা মানুষ হইতো না। একটা স্বাধীন দেশের মধ্যে এটা তো হওয়ার আমরা কাম্য না, বা এটা হবে যে আমরা আশাও করি না। বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের রাজনীতি ছিল আদর্শিক, এখন সেটি একেবারেই অনুপস্থিত বলে মনে করেন দুই মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু যেমন আদর্শের মিল ছিল, তার কথার মিল ছিল, তার ভাষণের দাপট ছিল, কিন্তু এখন তো সেটা নাই। আন্দোলন আমরা করছি আইয়ুবের বিরুদ্ধে, ওই আইয়ুবের পুলিশ আসিল, দিনে দিনে করছি, গুলি হয়েছে, যা হয়েছে দিনে দিনে হয়েছে। রাইতের ৩টা বাজে আর ৯:৩০ বাজে পেট্রোল বোমা আমরা মারি নেই। চলমান নাশকতার কঠোর সমালোচনা করে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করা দরকার বলে মনে করেন দুই মুক্তিযোদ্ধা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আজ ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ টর্নেডো ট্র্যাজেডির ২ বছর পূর্ণ হলো। সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করলে আজও শিউরে ওঠেন ক্ষতিগ্রস্তরা। ২০১৩ সালে ২২ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী টর্নেডো। নিহত হন ৩৬ জন এবং আহত হন অন্তত ৫ শতাধিক মানুষ। মাত্র কয়েক মিনিট স্থায়ী ওই টর্নেডোতে ৩ উপজেলার অর্ধশতাধিক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়। লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি, বিনষ্ট হয় গাছপালা, ফসলি জমি। ওই ঘটনার পর প্রায় ২ মাস ত্রাণ তৎপরতা আর সরকারি সাহায্য সহযোগিতার পর গত ২ বছরে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্তরা। ঘুরতে গাছ ফালা বাড়ি ঘর যা বলে উঠাই নিয়ে উপরের দিকে উঠাই নিয়ে গেছে। পালাইছে পরে আমার দ্বারে খাম্বা পড়ছে, টিন পড়ছে, ঘরের অ্যাঙ্গেল পড়ছে, গাছ পড়ছে, কিন্তু আমার উপরে পড়ছে না। আমার এই ছেলেটা একটা ছেলে স্কুলে গেছে, দুটারে উড়াই না হেতো ফেলা দিছিল। গাছ বিড়ি ঘর দুয়ার যা আছে সবটাও ইয়া করে ফালাইছে। তলের মাটি উপর হয়েছে, উপরের মাটি তল হয়েছে। ৩৬ জন মানুষ মারা গিয়েছিল এবং ৪-৫০০ লোক সেইভাবে খুব গুরুতর আহত হয়েছিল। ব্রাহ্মণ জেলার মানুষ কত সহজে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ায়, রেড কিচেনকে মোবিলাইজ করা হয়েছিল। এবারে দেশের বাইরের খবর। অনলাইনে অন্তত ১০০ মার্কিন সেনার নাম ও ঠিকানা প্রকাশ করে তাদের হত্যা করতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। নিজেদের আইএসের শাখা দাবি করে ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন নামে একটি গোষ্ঠী এ হুমকি দিলেও সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি পেন্টাগন। তবে এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দারা। একই সঙ্গে মার্কিন সেনাদেরও সতর্ক থাকতে পেন্টাগন থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালানোয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিন্দা জানান বিক্ষোভকারীরা। গত আগস্ট থেকে ইরাকে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের চলমান রাজনৈতিক সংকটে দেশটির নিরাপত্তা ব্যবস্থার অবনতি ঘটায় সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রায় ১০০ মার্কিন সেনা দেশটির দক্ষিণাঞ্চলীয় আল-হুতা শহরের কাছে অবস্থিত আল আনাদ বিমান ঘাটে ত্যাগ করতে শুরু করেছে বলে শনিবার জানায় ইয়েমেনি কর্তৃপক্ষ। তবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি মার্কিন সামরিক বাহিনী। এদিকে শিগগিরই হাউথি বিদ্রোহীদের হাত থেকে দেশটির উত্তরাঞ্চলকে দখলমুক্ত করে ইয়েমেনের পতাকা প্রতিষ্ঠিত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি।
গত শুক্রবার দেশটির রাজধানী সানার দুটি মসজিদে এবং সাদা প্রদেশের হাউতি ঘাটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় কমপক্ষে 137 জন। এছাড়াও আহত হন অন্তত 300 জন। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস জঙ্গি গোষ্ঠী। পাকিস্তানের বন্দরনগরী করাচি বিশ্বের সবচেয়ে সহিংস 10টি শহরের তালিকায় রয়েছে এর নাম। ভয়াবহ সন্ত্রাস আর আত্মঘাতী হামলার জন্যই মূলত বিশ্বব্যাপী যার পরিচিতি। সেই করাচি শহরকেই এবার নতুন করে চেনানোর কাজ শুরু করেছেন আতিফ বিন আরিফ নামে এক ব্যক্তি। পুরো শহর ঘুরে দেখানোর জন্য প্রথমবারের মতো করাচির রাস্তায় নেমেছেন গাইড বাস। করাচির মতো শহরে বিষয়টা কিছুটা অস্বাভাবিক হলেও বাসের ভেতরে বসার পরিবর্তে ছাদে বসেই শহর দেখার দুঃসাহস দেখিয়েছেন এই নারী যাত্রীরা। তবে তাদের নিরাপত্তার পুরো দায়িত্বটাই মাথায় তুলে নিয়েছেন আতিফ বিন আরিফ নামের এক পাকিস্তানি যুবক। নিরাপত্তাজনিত কারণে করাচি শহরের বাসিন্দাদেরও বাসে পুরো শহর ঘুরে দেখার সুযোগ নেই, আর তাই নিজের শহরের বদনাম ঘোচাতেই এই উদ্যোগ। গাইড বাসে করে এখানে ঘুরে দেখা যাবে পুরো শহর। শুধু দেশি নয়, পর্যটকরাও নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারবেন। নিরাপত্তার দায়িত্বে পর্যটকবাহী এই বাসে সবসময় নিয়োজিত থাকছে আর্মড গার্ড। সহিংস পরিস্থিতির কারণে শহর ঘুরে দেখার সুযোগ খুব একটা হয় না। এই বাস আমাদেরকে নিরাপদ পরিবেশে শহর ঘুরে দেখার সেই সুযোগ করে দিয়েছে। একজন মা হিসেবে এই মুহূর্তে নিজেকে খুবই সুরক্ষিত মনে করছি। নিরাপত্তাজনিত কারণে প্রতিনিয়ত পরিবর্তন করা হয় বাসের রুট, যা আগে থেকে জানানো হয় না কাউকেই। আমি সিঙ্গাপুর থেকে এসেছি। প্রথম যখন এই বাসে ভ্রমণ করতে আসি তখন অস্ত্র হাতে নিরাপত্তা প্রহরীদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও এখন বুঝতে পারছি এই বাসে ভ্রমণ করাটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। মুসলিম অধ্যুষিত এই দেশের যে শহরে প্রায় হয় সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা, সেই করাচিতেই নিরাপদে বাসে চড়ে পুরো শহর ঘুরে দেখার এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা এখন হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার। আমাদের উদ্দেশ্য হলো এখানকার প্রতিটি মানুষকে বোঝানো আমাদের মধ্যে এখনো পারস্পরিক সম্প্রীতি এবং বন্ধন রয়েছে, এটা পুরোপুরি হারিয়ে যায়নি। প্রতি সপ্তাহের ছুটির দিনটিতে গাইড বাসটি চলছে নিরাপদে নির্বিঘ্নে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ঘরের মাঠে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচকে 3-0 গোলে হারিয়েছে সিটিজেনরা। লিগের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়েছে আর্সেনাল। অন্যদিকে স্প্যানিশ লিগের ম্যাচে নিজেদের মাঠে গেতাফেকে 2-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। উইচকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচের দ্বিতীয় মিনিটে ওয়েস্ট ব্রমের ম্যাকওয়ালে ফাউল করলে 10 জনের দলের রূপ নেয় অতিথিরা, আর এই সুযোগকে কাজে লাগায় স্বাগতিকরা। উইলফ্রেড বনি। এরপর ম্যাচের 40 মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দো স্বাগতিকদের হয়ে লিড দ্বিগুণ করেন। ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা এই জয়ে 30 ম্যাচে 61 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে এখন সিটিজেনরা। এদিকে লিগের আরেক ম্যাচে নিউক্যাসলের মাঠে ম্যাচের 24 মিনিটে অলিভার জিরুডের গোলে লিড পায় আর্সেনাল। এরপর দ্বিতীয় গোলও আসে এই ফরাসি স্ট্রাইকারের পা থেকে। 28 মিনিটেই নিজের জোড়া গোল পূরণ করেন জিরুড। এরপর ম্যাচের 48 মিনিটে সিসোকো স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন। তবে এরপর আর ম্যাচে কোনো গোল না হলে 2-1 গোল। বিরতির পর ফিরে অনেকবার আক্রমণে গিয়েও আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিয়েগো সিমিওনের দল। এ জয়ে 28 ম্যাচে 59। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের একজনের মৃত্যু, 8 জনের অবস্থা আশঙ্কাজনক। মারা গেলেন ফেনীর পেট্রোল বোমা হামলায় দগ্ধ মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম সিটি নির্বাচনে বেড়েছে ভোটার ও কেন্দ্রের সংখ্যা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে চলছে নানা প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। চাহিদার কারণে বেড়েছে বোতলজাত পানির দাম। বাজারজাতকরণ প্রক্রিয়াকে দায়ী করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। ওয়াসার পানি ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ। ঢাকা বরিশাল নৌপথে আবারও নাব্য সংকট। লঞ্চ চালকরা নৌযান চলাচলের ঝুঁকির কথা বললেও মানতে নারাজ বিআইডব্লিউটিএ। এবং স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশের পথে টাইগাররা। আজ বিমানবন্দরে মাশরাফির দলকে অভ্যর্থনা জানাবে বিসিবি। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে।
এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল অ্যাপে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16254 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।